নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। কলকাতায় যখন মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠক হয়েছিল তখনই কিন্তু বোঝা গিয়েছিল কালীঘাটের সেই বৈঠক থেকে, জেলাওয়ারি বৈঠক থেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই এই মুর্শিদাবাদ এবং বিশেষ করে বহরমপুরে একেবারে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনীর যে মনোভাব, সেই মনোভাব নিয়ে চলছেন। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, যে কিনা বিভিন্ন সময়ে রাজ্য সরকারকে একেবারে চাচা ছোলা সমালোচনা করেছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিভিন্ন সময় চাচাছোলা সমালোচনা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতার সুরে সুর মিলিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আবেদনও জানিয়েছেন বা রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন সেই অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি। তার এলাকা, তার সংসদীয় এলাকা, সেখানে কোনো মতেই হালকাভাবে খেলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। এটা সেই দিনই বোঝা গিয়েছিল এবং সেই সঙ্গে এটাও বোঝা গিয়েছিল যে আর কিছু হোক না হোক, বঙ্গে অন্তত ইন্ডিয়া জোটের কোনো প্রভাব পড়ছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো আতাত বা কোনো জোট হচ্ছে না, এটা সেই দিনই বোঝা গিয়েছিল। তারপরে গঙ্গা, যমুনা, সরস্বতী, যে কোনো নদী ধরুন না কেন, সেখানে কিন্তু প্রচুর জল বয়ে গিয়েছে। বঙ্গে রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রাতে এসেছেন, এমনকি দেখা গেছে কংগ্রেসের একাধিক হাইকমান্ডের শীর্ষ নেতৃত্ব তারাও ইনিয়ে বিনিয়ে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু তাতেও চিরে ভিজেনি। কোথাও না কোথাও গিয়ে একদিকে মমতা ব্যানার্জি নাম না করে এবং অভিষেক ব্যানার্জি একেবারে সাংবাদিকদের সামনে মুখোমুখি দাঁড়িয়ে নাম করে অধীর রঞ্জন চৌধুরীকেই বঙ্গের জোট না হওয়ার মূল অভিযুক্ত বলে কিন্তু প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আর এবার সেই মুর্শিদাবাদেই কিন্তু রীতিমতো ভূমিকম্পের পরিস্থিতি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। আরও বলা ভালো যে মুর্শিদাবাদে কংগ্রেসের গড়, অধীর চৌধুরীর গড়, সেই গড়ে রীতিমতো ভূমিকম্পের পরিস্থিতি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। কারণ যেটা জানা যাচ্ছে যে ভরতপুর আমরা সবাই জানি যে হুমায়ুন কবিরের বিধানসভা এলাকা, এবং প্রথমেই আমার এই প্রতিবেদনের শুরুতে যে সবার কথা বলেছিলাম, সেই সভাতে কিন্তু হুমায়ুন কবিরকে বেশ তিরস্কারের মুখোমুখিও হতে হয়েছিল। এমনকি যেটা জানা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো তিরস্কার করেছিলেন হুমায়ুন কবিরকে। তিনি পরে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি তাকে যদি ওপেন হ্যান্ড দেন, 3 লাখ ভোটে তিনি ওখান থেকে তৃণমূলকে জেতাবেন। তারই একটা বোধহয় ছোট্ট টিজার দেখিয়ে দিলেন এই মুহূর্তে। তিনি দেখিয়েছেন না তার দল দেখিয়েছে না দলের সংগঠন দেখিয়েছে, সেটা পরের কথা, কিন্তু তার বিধানসভা এলাকাতে কংগ্রেসের দখলে থাকা একটি পঞ্চায়েত এই মুহূর্তে যা খবর আসছে তৃণমূলের দখলে আসতে চলেছে। ভরতপুর 2 নম্বর ব্লক গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল থেকে শুরু করে একাধিক সদস্য তারা কিন্তু এবার তৃণমূলে যোগদান করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে লোকসভা ভোটের আগেই সেখানে কিন্তু তৃণমূল সংখ্যাগরিষ্ঠ, ফলে যেটা মনে করা হচ্ছে যে এবার পঞ্চায়েত কিন্তু তৃণমূলের হতে চলেছে। এবং শুধু যে তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছে তা কিন্তু নয়, শোনা যাচ্ছে যে বেশ কিছু সিপিএম সমর্থক তারাও কিন্তু এবার একেবারে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে বা যোগদান করতে চলেছে। সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে একেবারে লোকসভা ভোটের প্রাককালে একটা যেটাকে বলা যায় পঞ্চায়েত, একেবারে তৃণমূল স্তর সংগঠনের ক্ষেত্রেও যেটা ধরা যায় সেটা তৃণমূলের দখলে আসা, সেটা কিন্তু যথেষ্ট ইতিবাচক দিক। বিশেষ করে মুর্শিদাবাদের মতো জায়গায়, যেটাকে বলা হয় গোটা মুর্শিদাবাদ জেলা, যেখানে অধীর চৌধুরীর সাম্রাজ্য বা যেখানে অধীর রঞ্জন চৌধুরীর শেষ কথা, এমনটা অনেকেই বলেন। এমনকি বিগত লোকসভাতেও কিন্তু এখানে ভালো ফল করেছিল অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস। তবে বিধানসভার যদি আমরা ফলাফল দেখি তাহলে সেখানে কিন্তু কংগ্রেসের ফল সেরকম একটা ভালো হয়নি, বরং সেখানে কিন্তু উত্থান ঘটেছে বিজেপির। এই হেন পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে যদি ক্ষমতা থাকে তাহলে এসে লড়াই করুন বহরমপুরের মাটি থেকে, মুর্শিদাবাদের মাটি থেকে। এমনকি সাম্প্রতিক সময়ে সন্দেশখালিতে এসেও রীতিমতো সন্দেশখালিতে প্রবেশ করতে না পেরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে তুলোধনা পর্যন্ত করেছেন। ফলে স্বাভাবিকভাবে যে দ্বন্দ্ব চলছিল,
বলা যায় আরো ভালোভাবে যে প্রদেশ কংগ্রেস বনাম তৃণমূল নেতৃত্বের সাথে সাথে তৃণমূল নেতৃত্ব বনাম অধীর রঞ্জন চৌধুরীর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেও আরো যেন সেই দ্বন্দ্বের আগুনে ঘি পড়েছিল সেদিন। কিন্তু এহেন পরিস্থিতিতে কোথাও না কোথাও গিয়ে তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব আছেন তারা কিন্তু এবার একটু হলেও মিটিমিটি হাসছেন। তার কারণ হলো যে লোকসভা ভোটের আগেই একেবারে নিজের গড়ে এরকম একটা ধাক্কা খাওয়া, সেটা অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে কতটা হজমযোগ্য হবে সেটা কিন্তু সত্যিই এখন বড় সড় প্রশ্ন। আর বিশেষ করে যেটা মনে করা হচ্ছে যে একেবারে কোমর কষে নামা মুর্শিদাবাদের ক্ষেত্রে যেন এটা একটা ইজ্জত কা সওয়াল হয়ে উঠেছে তৃণমূলের ক্ষেত্রে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে, মমতা ব্যানার্জির ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা তারা আরো মরিয়া হবেন সেটাই এখন দেখার বিষয়। আর যেটা বলছিলাম যে রীতিমতো খোঁচা খেয়েছেন। এবার একটা কথা আছে, বাংলায় একটা প্রবাদ আছে, খোঁচা খাওয়া বাঘ সে কিন্তু অতি ভয়ঙ্কর হয়। এবার দেখা যাক যে একসময় বলা হতো যে মুর্শিদাবাদ বা বহরমপুরের বাঘ অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু সেই বাঘ কি এখনো তার পুরনো মেজাজ, পুরনো গর্জন আর পুরনো ঝাঁজ বজায় রাখতে পারবেন, নাকি খোঁচা খাওয়া বাঘ আরো আহত হয়ে এবার একেবারে পরাজিত হবেন? এরকম অনেক প্রশ্নের উত্তর। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে এরকম প্রশ্ন উত্তর এবং এরকমই রাজনৈতিক সমীকরণের দিকে আমাদের নজর ছিল, আছে এবং থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।